আচ্ছা, তো এরপরে 9.G তে আমাদের মেইনলি এখানে দুইটা জিনিস জানলেই হয়। এটা হচ্ছে যদিও এগুলো আমাদের ফিজিক্সের গতিবিদ্যা যদি আহ, আমরা পড়তাম তাহলে আমরা ওইখানে এগুলো শিখতাম আর কি, ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, ওইটা শর্ট সিলেবাসের নাই। ওকে, তো এখন এইখানে যেটা আমাদের জানতে হবে যে বেগ, এটা হচ্ছে ডিটি অফ সরণ। এখন আমাদের সরণের যে সমীকরণটা, সরণের সমীকরণকে সময়ের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেখান থেকে বেগ পাওয়া যায়, এবং আমাদের ত্বরণ পাওয়া যাবে যদি আমরা বেগের সমীকরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। বেগ, ওকে, এই দুইটা জিনিস এই চ্যাপ্টার থেকে আমাদের জানলে হচ্ছে আর কি। তো এই চ্যাপ্টারে আরো আমাদের বিভিন্ন ইয়ে আছে, গড়মান এদের নামে একটা আমাদের থিওরি আছে, গড়মান থিওরি অথবা ল্যাগ্রাঞ্জের থিওরি, এগুলো আমাদের লাগবে না। তো আমাদের এই দুইটা জিনিস জানলেই হবে। ওকে, তো এইটা ইউজ করে আমরা যদি এখানে সলভ করি, তাহলে এখানে t সেকেন্ডে আমাদের দূরত্ব অর্থাৎ সরণের সমীকরণ দেয়া, এটা 63t -6t² -t³ 2 সেকেন্ড পর বেগ এবং থামার পূর্বের ডিস্টেন্স বের করতে বলছে। ওকে, 2 সেকেন্ড পর বেগ, তাহলে আমাদের বেগের এই সমীকরণ কি হবে? ডিটি অফ এস, অর্থাৎ সরণের সমীকরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ এখান থেকে পেয়ে যাব। ওকে, তো এখন এইটা লেখার এটা দরকার নেই, আমরা একবার ডিফারেন্সিয়েশনটা লিখি। তো এটা এখানে কি হবে? 63, আর এটা 6×12t, আর এটা -3t²। এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ আসলো। তো এখন এখানে বলছে 2 সেকেন্ড পরে বেগ, তাহলে 2 সেকেন্ড পর বেগ এইখান থেকে কি হবে? 2 সেকেন্ড পর বেগ হচ্ছে v, তাহলে 63 -12×24 মাইনাস এটা হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে 4, 3×12, তাহলে 63 -36, এটা আসবে কত? এটা আসবে 27। তো এটা হচ্ছে বেগ। ওকে, এখন এইখানে বলছে যে থামার পূর্বে মোট দূরত্ব এইখান থেকে বের করতে বলছে। তো এখন আমরা থামার পূর্বে মোট দূরত্ব এইখান থেকে কত হবে এটা আমরা কিভাবে বের করব? তো এখন এর থামতে কতটুকু সময় লাগবে আমাদের মেইনলি এটা বের করতে হবে, যে আগে এর থামতে এই কতটুকু সময় ল- লাগতেছে। ওকে, তো এখন এর বেগের সমীকরণ তো এটা আমরা পেয়ে গেলাম, এই যে 63 -12t -3t²। যদি এটা এর বেগের সমীকরণ হয়, তো তো সেই ক্ষেত্রে এ যদি পুরোপুরি থেমে যায় এর বেগ কত হবে? 0 হবে। তাহলে বেগ 0 হইতে কি পরিমাণ সময় লাগবে? তাহলে এটা ওই বস্তুটি থেমে গেলে ভি হবে 0। তো আমাদের ভি এর যেটা সমীকরণ 63 -12t -3t², এইখানে 0। তো এখন এটা আমাদের মিডিল টার্ম করার সুবিধার্থে আমাদের যেটা বর্গ রাশি ওইটাকে আমরা সামনে লিখবো, একবারে মাইনাস কমন নিয়ে তুমি যদি এটাকে সামনে লেখো তাহলে এটা 3t², এটা হবে 12t, আর এটা হচ্ছে -63। এখন এটাকে 3 দ্বারা এখানে ভাগ করা যায়, t², এটা হবে 4t, আর এটা হচ্ছে 21 ইজ ইকুয়াল টু 0। তো এখন এইটা এখানে কত হবে? এটা
70 - 3t হবে। হ্যাঁ, এটা 70 - 3t - 21। ওকে, তো এখন এইখানে টি ইন্টু টি +7, আর এখানে -3 এখানে কমন নিলে t+7। ওকে, তো এখানে t+7 আর এইখানে আছে t-3। তাহলে এইখান থেকে আমাদের নিলে আসতেছে t=−7 আর t=3। তো এখন এখানে আমাদের থামার জন্য সময় আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে t=−7 আর একটা -3, সরি, +3। তো তো এখন এই ক্ষেত্রে আমাদের t=−7 তো হওয়া তো সম্ভব না, কারণ সময় তো কখনো নেগেটিভ হবে না। তাহলে এখানে আমাদের t=3। তো এখন এই পরিমাণ সময় লাগবে থামতে। তো এখন এই যে এটা হচ্ছে আমাদের শুরু থেকে এই পরিমাণ সময় আর কি লাগবে। তো এখন আমাদের যেটা সরণের যেটা সমীকরণ দেয়া আছে বা দূরত্বের সমীকরণ, ওই সমীকরণে আমরা যদি এই সময়টা বসাই দেই, তাহলে সে শুরু থেকে কতটুকু ওই যে দূরত্ব অতিক্রম করবে এটা বের করা যাবে। তাহলে S=63 × 3 - 6 × 9 - t³ বলতে 27। এটা 63, 180, আর 9, 189 হলো। এখানে 6 × 9 আছে 54, আর 27, 81। তাহলে এটা হচ্ছে 108। এতটুক যে ডিস্টেন্স সে অতিক্রম করবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন বলছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। ওকে, ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, সমহারে অর্থাৎ হার হচ্ছে ধ্রুবক, এত। ওকে, আচ্ছা, তো এখন এইটাতে হ্যাঁ, এখন এইখানে আমরা এটা ধরে নেই যে এটার ব্যাসার্ধ আর এবং ক্ষেত্রফল হচ্ছে এ। অতএব এ সমান কি হবে, যেহেতু বৃত্ত πr²। এখন বলছে এইখানে আমাদের ব্যাসার্ধ বৃদ্ধির হার, ব্যাসার্ধ বৃদ্ধির হার। এখন হারকে আমরা তো নর্মালি সময়ের সাপেক্ষে এটা ইয়ে করি, তাহলে এটা হবে dr, মানে আমাদের ব্যাসার্ধের পরিবর্তন এইখানে। এই যে ডিটি দ্বারা মানে যদিও ডিফারেন্সিয়েশন বুঝায়, বাট এইটা আমাদের পরিবর্তন প্রকাশ করতেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এখানে এই ব্যাসার্ধের বৃদ্ধি ডিভাইড বাই সময়ের বৃদ্ধি, মানে dr/dt, এটা কিন্তু ব্যাসার্ধের বৃদ্ধির হার প্রকাশ করে। মানে তোমার সময় দ্বারা ভাগ করলেই তো আমরা মেইনলি হারটা প্রকাশ করি আর কি, যে আমাদের প্রতি সেকেন্ডে কি পরিমাণে বৃদ্ধি পাইতেছে। তাহলে এটা হচ্ছে d/dt/r, তার মানে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তন, এটাই হচ্ছে মূলত ব্যাসার্ধ বৃদ্ধির হার। এখন এখানে প্রশ্নে বলছে যে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। তো এখন সমহারে বলতে এইটা যে এটা আমাদের হার প্রকাশ করে, যে ব্যাসার্ধ বৃদ্ধির হার এটা প্রকাশ করে, এবং এটা সমহার বলতে এটা সবসময় একটা নির্দিষ্ট রেটেই কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এখানে প্রশ্ন মতে এখানে ব্যাসার্ধ বৃদ্ধির হার হচ্ছে ধ্রুবক। ওকে, তো অতএব আমরা এখান থেকে লিখতে পারবো
আর এটাকে তুমি যে কোনো একটা এখানে ধ্রুবক ধরে নিতে পারো কে। ওকে, এখন এরপরে দেখাইতে বলছে যে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির হার এটা কি হবে? ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার এইটা আমাদের কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধির হার হবে ডি ডিটি অফ এ। এটা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির হার প্রকাশ করে। তো এখন এইখানে ডি এ ডিভাইড বাই ডিটি, ডি ডিটি এ বলতে পাই আর স্কোয়ার। আচ্ছা, তো এখন এখানে পাই তো ধ্রুবক, তো পাই এখানে বাইরে আসবে। ডি ডিটি আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে ডি এ ডিভাইড বাই ডিটি, এইখানে পাই। এখন দেখো এইখানে আমাদের আর স্কোয়ার আছে, তো আমাদের ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী এখানে যেটাই থাকুক এটা এইখানে শুরুতে হবে টু আর। আর আমরা যেটাকে এক্স ধরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম ওইটার আবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আর এর আবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে আমরা এটাকে ডি আর ডিভাইড বাই ডিটি লিখতে পারবো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে ডি এ বাই ডিটি পাই ইন্টু টু আর। আর এই যে ডি আর বাই ডিটি, এই যে এইটা ডি আর বাই ডিটি আমাদের ধ্রুবক অর্থাৎ কে। তো এখন আচ্ছা, এখানে তো জায়গা নাই। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, এখানে আসছে যে আমাদের এই যে ডি এ ডিভাইড বাই ডিটি, এইটা আসতেছে টু পাই কে ইন্টু আর। তো এখানে টু পাই কে, এখানে সবই তো ধ্রুবক। তো আমরা নেক্সট লাইনে এটা কি লিখতে পারি? যে ডি এ বাই ডিটি, এখানে সমান চিহ্ন এবং সমানুপাতিক চিহ্ন তুলে দিলে এটা হবে সমানুপাতিক আর। এটা বুঝছো? বুঝছি। তো এখন আমাদের এখানে যেটা দেখাইতে বলছে যে ক্ষেত্রফল বৃদ্ধির হার অর্থাৎ ডি ডিটি অফ এ, এটা আমাদের প্রপোর্শনাল টু এর রেডিয়াস অথবা ব্যাসার্ধ। ওকে, তাহলে সরলরেখায় চলমান টি সেকেন্ডে এখানে এস দেওয়া, আর এইখানে টি স্কোয়ার সম্পর্ক দ্বারা প্রকাশিত গতি শুরুর 5 সেকেন্ড পরে বেগ এবং ত্বরণ। ওকে, তো সেই ক্ষেত্রে এখানে বেগ হবে ডি ডিটি অফ এস। তাহলে এটা হচ্ছে থ্রি, সামনে আসবে 3/2, এটা হচ্ছে টি স্কোয়ার, আর এইখানে 2t, আর এইখানে 4। ওকে, তাহলে 5 সেকেন্ড পরে বেগ, তাহলে এখানে বেগের ক্ষেত্রে এখানে সময় হবে 5 স্কোয়ার, 2 × 5। তাহলে এটা 75/2 হবে, এখানে 10 হবে, আর এখানে হবে 4। হুম, তো এটা আসবে কত আমাদের? 75/2, এটা হচ্ছে 32.5, 42.5। আর
না, কি বলতেছে 32 কেন? এটা হচ্ছে 37.5, তারপরে 47.5, আর এটা হচ্ছে 47। এটা হয় কত? 51.5। এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এখানে মিটার পার সেকেন্ড, মানে যদিও লেখাটা ঠিক না, কারণ এইখানে তো আমাদের মিটার বলে দেয় না, এটা লিখতে হবে একক পার সেকেন্ড। একক পার সেকেন্ড, তো এখানে একক বলতে এটা, এটার মধ্যে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, যে কোনো একটাই হইতে যে পারে। ওকে। আর এখানে ত্বরণে কি হবে? ত্বরণ হবে আমাদের বেগের সমীকরণ, তাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো এই বেগের যেটা সমীকরণ আসছে, এটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 3/2, আবার টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে যে 2t আসবে, ওই 2 আর 2 বাদ যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 3t, আর এখানে থাকবে 2। তাহলে 5 সেকেন্ড পরে ত্বরণ এটা হবে কত? 3 × 5 = 15, +2 17। তাহলে 17, এইটা মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা যাই হোক, তাহলে এত, এটা হচ্ছে একক পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ধরো এর পরেরটা একটি ট্রেন। আচ্ছা, এটা সহজ, এটা করবা। একটি কণা সরল রেখায় এমন ভাবে চলে যে তার টি সময় অতিক্রান্ত দূরত্ব, এটা কণাটির ত্বরণ ঋণাত্মক। ত্বরণ ঋণাত্মক, এই দেখাও যে ত্বরণ ঋণাত্মক এবং বেগের ঘনফলের সাথে সমানুপাতিক। ওকে। আচ্ছা, এইখানে সরণের সমীকরণ দেয়া, s = √t। দেখাও যে ত্বরণ, ওকে, তো এখন আমাদের ত্বরণ বের করার জন্য আগে বেগ বের করতে হবে। বেগ হচ্ছে d/dt/s, তাহলে √t কে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে 1/2 √t। এটাই তো। আচ্ছা, এখন আমরা এখন এটা যদি, আচ্ছা এটা থাকে এইভাবে, সমস্যা নেই। এরপরে ত্বরণ কি হবে? d/dt/v। তো এখন এইখানে হচ্ছে যে হাফ ধ্রুবক হিসেবে সামনে আসবে, d/dt/, 1/√t। এখন এটাকে দুইভাবে ডিফারেন্সিয়েশন করা যায়। এটাকে তুমি যদি টি এর পাওয়ার হাফ, তারপর 1/, আছে যেহেতু, তাহলে এখানে টি এর পাওয়ার মাইনাস হাফ দিয়ে, তারপর x⁴ এর সূত্র এখানে দেওয়া যাবে, অথবা 1/x এর আমাদের যেটা সূত্র আছে ডিরেক্ট, ওইটা অ্যাপ্লাই করা যায়। তো 1/x এর সূত্রটা আছে এখানে -1/x² এইটা না। এখন আমরা এক্স এখানে ধরে নিচ্ছি √t কে, তাহলে ওইটার আবার ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ 1/2 √t। এটা বুঝছো? হুম, বুঝছি। তাহলে এখানে মাইনাস হাফ, আর এটা হচ্ছে আমাদের এইখানে আহ, এর পাওয়ার টি। আচ্ছা, আর এইখানে 2, এইখানে সামনে আমরা গুণ করে দিব, তাহলে এটা 1/4 হবে, 1/t। আর এইখানে হচ্ছে এর পাওয়ার, টি এর পাওয়ার হচ্ছে হাফ। তো সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে যে আমাদের a = হচ্ছে -1/4,
আর নিচে টি এর পাওয়ার হচ্ছে ওয়ান, আর এইখানে হাফ। তাহলে ওয়ান আর হাফ মিলে কত হবে? 3/2। এইখানে কি দেখাইতে বলছে? ত্বরণ ঋণাত্মক। হ্যাঁ, এইখানে যে আমাদের ত্বরণের সামনে যেহেতু একটা মাইনাস সাইন আছে, তো অবশ্যই ত্বরণ ঋণাত্মক। আর এইখানে দেখাইতে বলছে যে ত্বরণ বেগের বেগের ঘনফলের সমানুপাতিক। ওকে, ঘনফল মানে হচ্ছে এর উপর 1/, আচ্ছা। তো এখন এটা হচ্ছে -1/4। এখন এইখানে আমাদের ঘনফল দেখানোর জন্য দেখো, এখানে বেগের ঘনফল দেখাইতে হবে। তাও বেগ সমান এইখানে কত? ½ √t না? তাহলে আচ্ছা, আমরা এখানে 1/t তার পাওয়ার যদি হাফ দেই, এটাকে এইভাবে লিখতে তো সমস্যা নাই। এই যে টি এর পাওয়ার যে এখানে 3/2 আছে, এটাকে টি এর পাওয়ার হাফ, তার পাওয়ার আবার 3 এখানে যদি দিই তাহলে তো সমস্যা নেই। এটা তো আলটিমেটলি 3/2ই হয়। তাহলে এইখানে এ 1/4। এখন দেখো, তো এটা তো আমাদের ছিল মেইনলি টি এর পাওয়ার হাফ। এখন এইখানে পুরোটার উপরই 3 দেওয়া যায়, কারণ ওয়ানের উপর 3 দিলে তো এর কোনো তো চেঞ্জ হবে না। ওকে, এখন এখানে আমাদের বেগের সমীকরণে যে একটা এক্সট্রা হাফ আছে, আমরা যদি হাফটা এখানে নিয়ে আসতে চাই, তো আমরা এখানে এক্সট্রা কত নিয়ে আসলাম সমীকরণ মেলানোর জন্য? এখানে এক্সট্রা আমরা সমীকরণ মেলানোর জন্য কিন্তু 1/8 একটা এক্সট্রা নিয়ে আসলাম, কারণ এর উপর কিউব আছে, তাহলে আমাদের 8 গুণ করা লাগবে। তাহলে আর তাহলে 8 আর এখানে -4 মিলে এটা -2। আর এই যে আমাদের এইটা যে হাফ ইন্টু 1/t, এখন টি এর পর হাফ মানে তো √t, তো এটা তো আমাদের বেগের সমীকরণে মিলে গেছে। তো এটা হচ্ছে ভি তার উপর কিউব। তাহলে আমাদের সমানুপাতিক হচ্ছে কার? ভি কিউবের, অর্থাৎ ত্বরণ বেগের ঘনফলের সমানুপাতিক। এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে আমাদের এই লাইন থেকে আমরা লিখতে পারবো যে আমাদের নেগেটিভ, মানে ত্বরণ নেগেটিভ। আর আমরা এই লাইন থেকে লিখতে পারবো যে বেগের ঘনফলের সমানুপাতিক। ওকে, আচ্ছা। এরপরে সরলরৈখিক পথে চলমান কোনো কণা টি সময়ে এত দূরত্ব করে ABC ধ্রুবক, টি সময়ে বেগ এত হলে দেখা যায় এত। আচ্ছা, এটা তো এই যে এস ইজ ইকুয়াল টু দেওয়া T² BT+C, এখানে বলে দিয়েছে ABC হচ্ছে ধ্রুবক। তো সেই ক্ষেত্রে এটার বেগ হবে কি? এখন যেহেতু আমাদের প্রমাণে যেহেতু ভি আসছে, অর্থাৎ বেগ, তো আমাদের বেগ তো এখান থেকে নিয়ে আসতে হবে। তো বেগ এটাকে ডিফারেন্সিয়েশন করলে বেগ আসবে। তাহলে এটা 2AT+B, আর সি এখানে ধ্রুবক, অতএব এর ডিফারেন্সিয়েশন তো 0 হবে। আচ্ছা, তো এখন এইখানে যে আমাদের V² - B² নিয়ে আসতে বলছে, তো আমরা যদি এখানে বর্গ করে দিই তাহলে V², এটা কি হবে? 4A²T², অর্থাৎ A² + 2AB, তাহলে 4AB × T+B²। তাহলে এখানে V² - B² সমান আমাদের কি হচ্ছে? এখান থেকে কমন নেওয়া যায় 4AT, এখান থেকে কমন নেওয়া যায়। আচ্ছা, 4A
টি এখানে কমন নিয়ে তো লাভ নেই। 4 a স্কোয়ার টি স্কোয়ার, তাহলে 4 a আমরা যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে একটা এ থাকবে আর টি স্কোয়ার থাকবে, আর এইখানে থাকবে বিটি। হ্যাঁ, এখন এ তাহলে মিলবে। এখন দেখো এই যে আমাদের স্মরণের যেটা সমীকরণ, এই সমীকরণ থেকে এ স্কোয়ার প্লাস বিটি, এ টি স্কোয়ার সমান, ধরো এ টি স্কোয়ার প্লাস বিটি সমান, এখান থেকে কি লেখা যায়? এস মাইনাস সি লেখা যায় না? হুম ওকে, তাহলে আমাদের এখানে প্রমাণ মিলে যায়। আচ্ছা, এরপরে একটি কণা এমন ভাবে চলে যে এর দূরত্ব অনুরূপ সময়ের বর্গের সমানুপাতিক, তবে দেখাও যে বেগ সময় সমানুপাতিক এবং বেগ পরিবর্তনের হার ধ্রুবক। ওকে, এখন এটা আমাদের প্রশ্ন অনুযায়ী কি বলছে? প্রশ্ন অনুযায়ী বলছে যে আহ দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে এস প্রপোর্শনাল টু সময়ের বর্গ, অর্থাৎ এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। ওকে, তো এখন আমরা যদি এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে তাহলে আমরা কে টি স্কোয়ার লিখতে পারবো। ওকে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ থাকুক। দেখাও যে বেগ সময় সমানুপাতিক। ওকে, এটা তো এমনিতে বোঝাই যাইতেছে। তো এখন এখান থেকে বেগ কি হবে? বেগ হচ্ছে ডি ডিটি অফ এস। এখন এখানে কে তো ধ্রুবক, আমরা তো কে একটা ধ্রুবক হিসেবে ধরে নিয়েছি। তো এটা আমাদের ডিফারেন্সিয়েশনের সামনে থাকবে, এরপরে টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হবে? 2t। তাহলে বেগ সমান কি হবে? 2k × টি। তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে লিখতে পারবো বেগ সমানুপাতিক টি। এটা না? এ- এটা তো লেখা যায়। হুম ওকে, তো এখন আবার এখানে দেখাইতে বলছে বেগ পরিবর্তনের হার ধ্রুবক। তাহলে এইখান থেকে আমরা পাইলাম যে ভি সমান 2k × টি। তো বেগের পরিবর্তনের হার আমরা কি এটা এই কিভাবে লিখবো? এই যে এটা বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, এটা কি হবে? ডি ডিটি অফ ভি। এরকম হবে না? এই বেগের পরিবর্তনের হার আমরা একটু আগেই তো এই দেখে আসলাম, ক্ষেত্রফল অথবা ব্যাসার্ধের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনের হার হবে ডিভি হুম ডিভাইড বাই ডিটি। তো এখন এইটা লেখার জন্য এইখানে হচ্ছে যে আমরা যদি দুই দিকেই ডি ডিটি নিয়ে আসি, এইখানেও ডি ডিটি আমরা যদি নিয়ে আসি, তাহলেই তো আমাদের এই যে ডিভি ডিভাইড বাই ডিটি আসে। তো আমাদের এইটা মিলানোর জন্য, মানে বেগের পরিবর্তনের হার, এটা আমাদের দেখানোর, আমাদের প্রশ্নে যেটা বলছে আর কি, বেগের পরিবর্তনের হার ওইটা নিয়ে আসার জন্য আমরা দুই দিকে ডিফারেন্সিয়েশন নিলাম সময়ের সাপেক্ষে। ওকে, তাহলে আমাদের বাম দিকে যেটা হইলো এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, বাট ডান দিকে আমরা কিন্তু চাইলে ডিফারেন্সিয়েশন করতে পারি। 2 কে এখানে ধ্রুবক হিসেবে সামনে আসবে, তারপর টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন কত হবে? 1। তাহলে এখন দেখো এই যে ডিভি ডিভাইড বাই ডিটি সমান কি হলো? 2 কে। এখন এইটাই তো আমাদের বেগের পরিবর্তনের হার, যেটা কার সমান? 2 কে এর সমান। 2 কে একটা ধ্রুবক, এটা তো আমাদের নিজের একটা কনস্ট্যান্ট, এই যে 2 কে পুরোটাই, 2 একটা ধ্রুবক, কে একটা ধ্রুবক, তাহলে পুরোটাই ধ্রুবক। তো অতএব এইখান থেকে আমরা লিখতে পারবো যে বেগের পরিবর্তনের হার, হার হচ্ছে এখানে, এখানে ধ্রুবক। এটা বুঝছো? বুঝছি। ওকে, এরপরে আমাদের এই চ্যাপ্টারে আর আর একটা টপিক আছে, এটা হচ্ছে আমাদের একটা একটা উপপাদ্য।
আর কি, ওইটা আমাদের লাগে না, তো ওইটা আমাদের শিখে লাভ নাই। ওকে, এখন এরপরে আমাদের হচ্ছে 9 পয়েন্ট জি, আমরা তো পড়লাম না, এরপরে হচ্ছে 9 পয়েন্ট এইচ। তো এই চ্যাপ্টার থেকে সৃজনশীলে খ অথবা গতে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এটা হচ্ছে আমাদের বক্ররেখার ঢাল। এখানে বক্ররেখার ঢাল বলতে এর স্পর্শকের যে ঢাল আর কি, আমাদের একটা বক্ররেখার স্পর্শকের ঢাল। বক্ররেখার স্পর্শকের ঢাল। ওকে, তো এখন আমাদের বক্ররেখা বলতে এখানে বক্ররেখা আমাদের বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন আমাদের বৃত্ত একটা বক্ররেখা। তারপর আমরা এই কনিক চ্যাপ্টারে আমরা যতগুলো পড়ছি সবগুলোই একটা করে বক্ররেখা। তো এখন এইখানে র্যান্ডম একটা বক্ররেখা হইতে পারে, যেমন এই ধরো যে এটা একটা বক্ররেখা। তো এই বক্ররেখার আমাদের বিভিন্ন বিন্দুতে স্পর্শক হইতে পারে, যেমন এই বিন্দুতে আমরা যদি একটা স্পর্শক চিন্তা করি তাহলে এইরকম। এই বিন্দুতে একটা স্পর্শক আমরা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে এরকম। তো এইগুলা হচ্ছে আমাদের মেইনলি স্পর্শক বা ট্যানজেন্ট। ওকে, তো এখন এইখানে আমাদের বক্ররেখার সমীকরণগুলা দেয়া থাকবে। y ইজ ইকুয়াল টু এফ এক্স, এইখানে y ইজ ইকুয়াল টু এফ এক্স, এখানে বক্ররেখার একটা সমীকরণ দেয়া থাকবে। এখন এইখানে আমাদের বক্ররেখার সমীকরণ কণিকের সমীকরণ হইতে পারে অথবা বৃত্তের সমীকরণ হইতে পারে, এখানে বিভিন্ন ধরনের সমীকরণ হইতে পারে। ওকে, তো এখন এইখানে আমাদের এই যে বক্ররেখার যে আমাদের ট্যানজেন্ট বা স্পর্শক, এইটার স্পর্শকের ঢাল ডিডিএক্স অফ ওয়াই। অর্থাৎ আমাদের যেটা সমীকরণ দেয়া থাকবে আমরা যদি ওইটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, তো ডিফারেন্সিয়েশনে যেটা রেজাল্ট আসবে ওইটা হচ্ছে মূলত হবে এই বক্ররেখার স্পর্শকের ঢাল। ই। আচ্ছা, আচ্ছা, আমরা একটা ম্যাথ করি তাহলে এগুলো আমাদের ক্লিয়ার হবে। এবং এইখানে ম্যাথে কিন্তু ডিফারেন্সিয়েশনের চেয়ে সরলরেখা বেশি লাগবে। সো ওই জন্য এগুলো দেখে আসতে বলছিলাম। এইখানে কিন্তু মানে চাইলে অনেকগুলো থিওরি এখানে পড়ানো যায়, বাট এগুলো থিওরি পড়ায় লাভ নাই, এই সরলরেখা ক্লিয়ার থাকলে এখানে কোনো সমস্যাই হবে না আর কি। জাস্ট তোমাকে একটা জিনিস এইখানে জাস্ট জানতে হবে আর কি, যে এইখানে বক্ররেখার স্পর্শকের ঢাল বলতে এখানে কি বুঝায়। এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, জাস্ট এইটুক জানলেই হবে, আর এইখানে কিছু লাগতেছে না। তো আমরা এটা ধরে নিব যে এটা আমাদের, না, এইখানে তো সমীকরণ দেয়াই আছে। এই যে এক্স কিউব এক্স ওয়াই স্কোয়ার 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা একটা বক্ররেখার সমীকরণ দেওয়া। এখন তোমার এইখানে বলছে যে এত এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, এখন এখানে লম্বেরও সমীকরণ বের করতে বলছে, তো এটা আমরা পরে দেখতেছি। এখন বলছে যে x1 y1 বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো স্পর্শকের ঢাল এই কোনটা, ঢাল হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা না, এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। তো স্পর্শকের ঢাল তোমার এখানে দেয়া ডিওয়াই বাই ডিএক্স, এবং
স্পর্শকটা কোন বিন্দু দিয়ে যাবে ওই বিন্দুটা দেয়া, তাহলে এইখানে স্পর্শকের সমীকরণ কি হবে বলো তো? বলো। এটা তো সরলরেখারই, মানে তোমার বিন্দু জানা এবং ঢাল জানা, তো এই সমীকরণ এখানে কি হবে? ও, এটা y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। হ্যাঁ, এখানে এম বলতে ঢাল, বাট আমাদের এই চ্যাপ্টারে আমরা এম এর জায়গায় ডিওয়াই বাই ডিএক্স লিখবো আর কি। মানে এখানে আমাদের ঢাল, এম বলতে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, তো আমরা এটা বের করি। তাহলে আগে তোমার এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করে তোমার আগে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আগে বের করতে হবে। সো আমরা ওইটা ওইটা করি। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে হবে 3x স্কোয়ার, এবং পরেরটাতে হবে ইউ ইন্টু ভি। তাহলে ইউ কে বাইরে রেখে এটা হচ্ছে 2y, আবার y কে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স, আবার ওয়াই স্কোয়ার কে বাইরে রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে আমাদের ইউ ইন্টু ভি এখানে গেল। তারপর এটা 3 × 6 x, তারপর একটা 4, তারপরে 5 ডিওয়াই বাই ডিএক্স, আর এটা 0। তাহলে আবার 0 কে ডিফারেন্সিয়েশন করলে তো 0। এখন ডিওয়াই ডিএক্স এখানে কমন নাও। ডিওয়াই ডিএক্স এখানে কমন নিলে এখানে আসতেছে 2xy প্লাস 5। আর এইখানে আমাদের বাকিগুলাকে এখন ডান দিকে নিয়ে যাও, বাকিগুলাকে ডান দিকে নিয়ে গেলে, আচ্ছা, মাইনাস দিয়ে এখানে যা যা আছে তাই তাই লিখি। তাহলে এখানে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, এগুলো হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে মাইনাস 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, আর এখানে 2xy প্লাস 5। এটা এটা এখানে আসলো। ওকে, তাহলে এখন দেখো, এখন এই যে আমাদের যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, ওই বিন্দুতে আমাদের ঢালটা আগে বের করে